ট্রান্সলেশন টিপস অ্যান্ড প্র্যাকটিস এই কোর্সের আওতায় আজকের ক্লাস হচ্ছে দুইটা টিপস নিয়ে। একটা হচ্ছে ক্রিয়া প্লাস ই অথবা ক্রিয়া প্লাস মানে ক্রিয়া প্লাস ই ক্রিয়া প্লাস বো, তার মানে কোনো কাজ করবই করব, খাবই খাবো, এই যে খাবই খাবো এরকম, যাবই যাবো এরকমটা বোঝাতে। আরেকটা টিপস হলো আমরা কথা বলবো ক্রিয়া প্লাস তে যাচ্ছিল, তার মানে আমি কোনো কাজ করতে যাচ্ছি, তার মানে আমি আজ পড়াশোনা করতে যাচ্ছি, আমি আজ ঢাকায় যাচ্ছি। হ্যাঁ, এই যে এরকম একইভাবে যাচ্ছিল অতীত, তারা তারা ব্রিজটি উদ্বোধন করতে যাচ্ছিল, তো এরকম তার মানে কোনো কাজ ক্রিয়া প্লাস তে প্লাস যাচ্ছিল এরকম বোঝাতে বি গোয়িং টু প্লাস ভি ওয়ান বসে অনুবাদ। সো আমরা দুইটা ট্রান্সলেশন আজকে আলাদা করে অনুবাদ করার চেষ্টা করব। ওকে, চলুন প্রথমে আমরা যাই। ক্রিয়া প্লাস ই অথবা ক্রিয়া প্লাস ই যোগ ক্রিয়া প্লাস বো এরকম বোঝাতে আমরা ক্রিয়াকে জোর প্রদান করার অর্থে কীভাবে অনুবাদ করতে পারি। আচ্ছা দেখেন, মনে রাখতে হবে এই ধরনের সেন্টেন্সগুলো কেন করা হয়। আমরা কিন্তু আমাদের যে 9 কোড অফ ট্রান্সলেশন সেখানকার আমরা শুধু এই ফাইনাইট ভার্ব নিয়ে কাজ করতেছি, ফাইনাইট ভার্বের বিস্তারিত আলোচনা করছি। সো ফাইনাইট ভার্বটা যদি কখনো ক্রিয়া প্লাস ই ক্রিয়া প্লাস বো থাকে, যেমন আমরা যদি বলি পড়বই পড়ব, আমরা যদি বলি যাবই যাব, সো এই যে কোনো কাজ করবই করব, যাবই যাব, খাবই খাবো এরকম থাকলে তার মানে একটা ক্রিয়ার উপরে দ্বৈত জোর প্রদান করা হচ্ছে, একবার ক্রিয়া প্লাস ই দিয়ে আরেকবার ক্রিয়া প্লাস বো দিয়ে। এই সমস্ত ক্ষেত্রে নিঃসন্দেহে ওই সেন্টেন্সটা জোর প্রদান করার জন্য বা এমফাসাইজ করার জন্য ওই ফাইনাইট ভার্বটাকে আমরা বাক্যের সামনে নিয়ে আসতে পারি। এখানে কয়েকটা স্ট্রাকচার আছে, আমি একটু স্ট্রাকচারগুলো একটু প্রেজেন্ট করার চেষ্টা করি। যেমন 1 নম্বর স্ট্রাকচার হচ্ছে আপনি ওই বাক্যের শুরুতে নিয়ে আসতে পারেন ডু অথবা ডিড, ডু অথবা ডিড প্লাস ওই বাক্যের সাবজেক্ট প্লাস ওই বাক্যের মেইন ভার্ব যদি দেন তাহলে এই বাক্যটা জোর প্রদান করা বোঝাবে। অথবা আপনি সরাসরি মেইন ভার্বটাকে সামনে নিয়ে আসতে পারেন, মেইন ভার্ব এটাই বেশি প্রসিদ্ধ। মেইন ভার্ব নিয়ে আসলেন, সাবজেক্ট নিয়ে আসলেন প্লাস অক্সিলারি ভার্বটা থেকে গেল। এইটা হচ্ছে 2 নম্বর স্ট্রাকচার। আর 3 নম্বর স্ট্রাকচার হচ্ছে আপনি নর্মালি সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস মেইন ভার্ব প্লাস ওই বাক্যে নতুন কিছু এক্সট্রা ওয়ার্ড ব্যবহার করতে পারেন, যেমন শিওরলি অথবা ফর শিওর, ফর শিওর। এছাড়াও ব্যবহার করতে পারেন ডেফিনিটলি, ব্যবহার করতে পারেন নো ম্যাটার ফর হোয়াট, নো ম্যাটার, নো ম্যাটার হোয়াট। আচ্ছা, এরকম করে নো ম্যাটার ফর হোয়াট এরকম করে আমরা ব্যবহার করতে পারি। এই জিনিসগুলোকে ব্যবহার করে 3টা স্ট্রাকচারে ফলো করতে পারি। যেমন আমরা যদি এখন বেশ কিছু প্র্যাকটিস আপনাদেরকে দেখাই, প্র্যাকটিসগুলো দেখলে বুঝবেন। আচ্ছা, প্র্যাকটিসগুলোতে সরাসরি উদাহরণে নিয়ে যাচ্ছি। যেমন দেখেন এখানে প্রথম সেন্টেন্সটা বলা হচ্ছে যে আমি যাবই যাব, আমি যাবই যাব। প্রথমে কয়েকটা প্র্যাকটিস করব, পরে আপনাদেরকে প্র্যাকটিস করতে দিব। সো আগে একটু বুঝে নিই, আমি যাবই যাব। ওকে, তাহলে গো আই মাস্ট, এখানে এই মাস্ট কথাটা আছে হচ্ছে সাবজেক্টের পরে আর মেইন ভার্বটাই সামনে আনা হয়েছে। সো এটার বিকল্প স্ট্রাকচার হচ্ছে আই উইল গো নো ম্যাটার হোয়াট, যাই হোক আমি যাব। নো ম্যাটার হোয়াট, নো ম্যাটার হোয়াট কি আছে না নাই সেটা দেখবো না, আমি যাব। সো এই জায়গাতে একটা জিনিস খেয়াল করেন, বিকল্প স্ট্রাকচারে আমরা যদি এখানে গো আই মাস্ট ইউজ করছি আর এখানে কিন্তু উইল ব্যবহার করেছি, সো এটাতে কোনো সমস্যা নাই। সো আপনি কিন্তু এখানে গো আই উইলও ব্যবহার করতে পারতেন। এটা এমন না যে এখানে মাস্টই আমার দেওয়া কম্পালসারি, তবে মাস্ট দিলে জিনিসটা বেশি এমফাসাইজ হয় বা পারফেক্টলি হয়ে থাকে। ক্লিয়ার? আচ্ছা, তারপরটা দেখেন, ও এখানে যদি আমরা আই গো মাস্ট লিখি তাহলে এটা কিন্তু এইটার উদাহরণ হিসাবে হবে না, মানে এইটার আনসার হিসাবে এটা ভুল হবে। কিন্তু এমনি আই গো মাস্ট বাক্যটা ভুল না, বাক্যটা সঠিক। হ্যাঁ সরি, আই গো মাস্ট বলতেছি, আই মাস্ট গো এই বাক্যটা সঠিক, কিন্তু এইটার ট্রান্সলেশন হিসাবে ঠিক না। ট্রান্সলেশনে বলছে যাবই যাব, আর এটার বাংলা হচ্ছে আমি অবশ্যই যাব। দুইটা দুই জিনিস। যাবই যাব এটা হচ্ছে অবশ্যই যাবর বাপ, বুঝতে পারছি? মানে যাবই যাব এখানে কোনো কিন্তু ঘটবে না। 2 নাম্বার, সে পারবেই পারবে। এই যে দেখেন, পারার ইংরেজি মানে এখানে সফলতার কথা বলা হচ্ছে। যদি সফলতার কথা বলি তাহলে সাকসিড হি উইল, নর্মাল বাক্যটা হচ্ছে হি উইল সাকসিড, সে সফলতা অর্জন করবে। সেখান থেকে ঘুরিয়ে বলছি সে পারবেই পারবে, মানে হলো হি উইল সাকসিড ফর শিওর, হি উইল সাকসিড ফর শিওর। বাবা একটু সাউন্ডটা কমাই দিই। আচ্ছা, তারপর বলছে কি তুমি এটা করবেই করবে। পরেরটা দেখেন, তুমি এটা করবেই করবে, করবেই করবে। এই যে ডু ইট, এখানে ডুকে সামনে নিয়ে আসছে। ডু হচ্ছে এই বাক্যের মেইন ভার্ব ছিল,
যে ইউ মাস্ট ডু ইট, মূল বাক্যটা ছিল এরকম, এই যেটা ইউ মাস্ট ডু ইট ছিল মূল বাক্য। সো এই বাক্যের স্ট্রাকচারে আমরা যদি এই যে করবই করব ডুকে ফোর্স দিতে চাই, তাহলে নর্মালি আমরা এখানে একটা ইউজ করতে পারি নো ম্যাটার হোয়াট দিয়ে, এই ধরনের সেন্টেন্সও সঠিক। আবার আমি নো ম্যাটার হোয়াট কষ্ট করে আনবো না, শুধু এই ডিউটাকেই সামনে নিয়ে আসলেই হয়ে গেছে, তার মানে ডু ইটটাকে, ডু প্লাস অবজেক্টটাকে সামনে নিয়ে আসলেই হয়ে গেল। ডু ইট ইউ মাস্ট, ডু ইট ইউ মাস্ট, মানে তুমি এটা করবেই করবে। ক্লিয়ার? তাহলে আমরা শিখলাম কিভাবে যে আমরা কখনো মেইন ভার্বকে সামনে আনতে পারি, অথবা কখনো কখনো এই বাক্যে আমরা এই যে এগুলো ব্যবহার করতে পারি, ফর শিওর অথবা ডেফিনেটলি, নো ম্যাটার হোয়াট, এরকম যে কোনো একটা দিলেই হবে, সমস্যা নেই। নেক্সট, এখন আমরা কিছু প্র্যাকটিসে যাব, 4, 5, 6, 7 এটা আপনারা করবেন, দেখি কে কয়টা পারেন উত্তর করতে। আমি আজই পড়বো, এই কথাটার মানে হচ্ছে আমি পড়বই পড়বো। দ্রুত দেখি কমেন্ট করতে হবে কে কে পারবেন। আমি আজই পড়বো কথাটা বাংলা হচ্ছে, আপনি ঘুরিয়ে নেবেন, আমি আজ পড়বই পড়বো, আমি আজ পড়বই পড়বো, আমি আজ পড়বই পড়বো। ওকে, তাহলে হচ্ছে আই উইল রিড, আই উইল রিড, অথবা স্টাডি দিতে পারেন, আই উইল স্টাডি টুডে, টুডে। এখন এইটা নর্মাল সেন্টেন্স, এখন আপনি এখানে অতিরিক্ত যোগ করতে পারেন নো ম্যাটার হোয়াট। এখন এটাকে যদি আমরা মনে করি যে না এইভাবে করব না, আমরা এটাকে কি করব, এই রিডটাকে সামনে নিব, তাহলে এটার বিকল্প স্ট্রাকচার হতে পারে রিড আই মাস্ট টুডে, উইলও দিতে পারেন, কোনো সমস্যা নাই, রিড আই মাস্ট টুডে, মানে আমি আজ পড়বই পড়বো। বুঝতেছেন তো? দ্রুত শেয়ার করতে হবে এবং একইভাবে কমেন্ট করেন, উত্তর করেন, দেখি কে কতটুকু শিখলেন। সে বলবেই বলবে, সে বলবেই বলবে, কি হবে এটা আনসার? সে বলবেই বলবে, সে বলবেই বলবে, স্পিক মানে কথা বলা, তাই না? তাহলে আমরা ব্যবহার করতে পারি এরকম। নর্মাল বাক্যটা কি? যদি নর্মালি বলতেন যে সে অবশ্যই বলবে, তাহলে আপনি কি বলতেন? শি মাস্ট স্পিক, তো সেটাই শুধু স্পিকটাকে সামনে নিয়ে আসবেন, স্পিক হি মাস্ট, অথবা আপনি মাস্টের পরিবর্তে এখানে উইলও দিতে পারেন, কোনো সমস্যা নাই। তার মানে স্পিক হি মাস্ট অথবা স্পিক হি উইল, একই কথা। এটাকে আপনি বিকল্প স্ট্রাকচার হিসাবে দিতে পারেন যে হি মাস্ট স্পিক শিওরলি, ও সরি এখানে মাস্ট দেবেন না, তখন এখানে দিবেন উইল, হি উইল স্পিক শিওরলি, অথবা ফর শিওর, অথবা নো ম্যাটার হোয়াট। ঠিক আছে হামিদুর রহমান, বুঝতেছেন তো নিশ্চয়ই? আচ্ছা, হি উইল স্পিক শিওরলি। এরপরটা দেখেন, আমি জিতবই জিতবো, এখানকার ভাবটা কি? জিতবই জিতবো মানে উইন। এখন এই ধরনের সেন্টেন্সগুলো কিন্তু আমরা যখন বড় বড় বাক্য করব, তখন আমাদের এই ধরনের এক্সপ্রেশনগুলোকে যদি ট্রান্সলেট না করতে পারি, তখন কিন্তু আপনি ভালো মার্কস পাবেন না। ট্রান্সলেশন সবাই পারবে কম বেশি, কিন্তু 100% ক্যারি করার মতো মার্কস পাবে না। রিটেন এমন একটা জিনিস যেটা আপনাকে চাকরি পাইয়ে দিবে। আমি জিতবই জিতবো, তাহলে এখানে কি করব? আই উইল উইন, আমি জিতবো, এই আমি জিতবই জিতবো, এখন আপনি দিতে পারেন নো ম্যাটার হোয়াট, আই উইল উইন নো ম্যাটার হোয়াট। এটার বিকল্প ফাংশন হিসেবে আমরা করতে পারি উইন আই মাস্ট, বাংলাটা হচ্ছে আমি জিতবই জিতবো। ওয়াও, দারুণ হামিদুর রহমান, তুমি চেষ্টাই করবে। দেখেন এখানে এই সেন্টেন্সগুলোকে যখন আপনারা এই যে ই শব্দটা পান, ধরে নিতে হবে বা আপনাকে এটাকে মনে মনে ট্রান্সফার করে নিতে হবে, যেটা করবই করব বোঝাচ্ছে। আমি চেষ্টাই করব কথাটার মানে এরকম যে আমি করবই করব, তার মানে হচ্ছে ট্রাই মানে চেষ্টা করা, তার মানে হলো ইউ উইল ট্রাই ডেফিনেটলি। ও আরেকটা শব্দ, নতুন শব্দ দেখাই, সার্টেইনলি, সার্টেইনলি, তার মানে আমরা অন্য কোনো অ্যাডভার্ব নিয়ে এসেও ক্রিয়াটাকে ফোর্স দিতে পারি। সার্টেনলি, ডেফিনেটলি, নো ম্যাটার হোয়াট, শিওরলি, ফর শিওর, এরকম ইনডিড এগুলো আনতে পারি, ইনডিড কথাটাও আনতে পারি। ইনডিড মানে হচ্ছে বস্তুত বা প্রকৃত, এই যে এটা ইনডিড, ইনডিড, বুঝতেছেন? আচ্ছা, তাহলে এটা হয়ে গেল। আপনি চাইলে এটাকে বিকল্প স্ট্রাকচার কি দিতে পারি? আমরা সরাসরি উইলটাকে সামনে আনতে পারি, উইল বলছি মেইন ভার্বটা, মানে ট্রাই, ট্রাই ইউ
উইল, ট্রাই ইউ উইল মানে তুমি চেষ্টা করবেই করবে, অবশ্যই চেষ্টা করবে, একই কথা। ট্রাই ইউ মাস্ট অথবা ট্রাই ইউ উইল, মাস্ট দিলে বেশি ভালো হয়। যখন আমরা মেইন ভার্বটাকে সামনে নিয়ে আসব তখন আমরা মাস্ট দিলে বেশি ভালো হয়, কিন্তু ভুল না উইল দিলেও, ঠিক আছে। ওকে, নেক্সট। এরপর দেখেন 8, 9, 10 এই তিনটা উদাহরণ শিখলে আমাদের এই রুলসটা প্র্যাকটিস কমপ্লিট। বলছে তারা আসবেই আসবে, আমরা খুঁজবই খুঁজবো, সে শিখবেই শিখবে। ওয়াও, জাস্ট শুধু ভার্বের পরিবর্তন আর সবই সেম। তাহলে ফাইনাইট ভার্বের রূপটা যখন আমরা দেখব, এই যে আসবেই আসবে মানে ক্রিয়াকে জোর দিচ্ছে দুইবার করে, একই ক্রিয়া দুইবার জোর দিচ্ছে, তাহলে এটাকে আমরা কি করব, দে উইল কাম, they will come no matter what, no matter what এটা লিখতে পারেন, no matter what। আর এটাকে যদি তারা আসবেই আসবে আমরা যদি চেঞ্জ করতে চাই তাহলে কিভাবে লিখতে পারি, কাম সামনে নিয়ে আসলাম আর হলো দে মাস্ট, এটার মানেই হচ্ছে তারা আসবেই আসবে। সেম ভাবে আমরা খুঁজবই খুঁজবো। এখন আপনি হাজারো সেন্টেন্স তৈরি করতে পারবেন। আপনি যদি নর্মালি এই স্ট্রাকচারটা না জানতেন, কেউ যে বলে স্ট্রাকচার স্যার আপনি করবেন বা রুল স্যার আপনি করবেন, কিভাবে সম্ভব? এইটা তো আমরা একেবারে প্র্যাকটিক্যালি রুলসগুলো দিচ্ছি, যা শুধু রুলস পড়াচ্ছি তা না, প্র্যাকটিক্যালি রুলস পড়াচ্ছি। সো ট্রান্সলেশনের ক্ষেত্রে অনেকে অনেক কথা বলবে, ভাই আমাদের টিপসগুলো আপনাকে জানতে হবে, এই টিপসগুলো না জানলে আপনি বড় ট্রান্সলেশনের ক্ষেত্রে আটকে যাবেন। আমি খুঁজবই খুঁজবো, খোঁজার ইংরেজি কি, ফাইন্ড। তাহলে এখানে বলতে হবে ফাইন্ড আই মাস্ট। বিকল্প গঠন আপনারা দিতে পারেন, তবে এখানে ভুল হচ্ছে আই মাস্ট ফাইন্ড, এটা ব্যবহার করলে ভুল হবে। কেন? কারণ হচ্ছে এই সেন্টেন্সের জন্য এইটা অনুবাদ না, এটা আলাদা বাংলা আছে, কিন্তু এই সেন্টেন্সটা ভুল না, এই বাক্যের ট্রান্সলেশনের জন্য এটা ভুল, ঠিক আছে, ট্রান্সলেশনের জন্য ভুল। আচ্ছা, তো ফাইন্ড আই মাস্ট, অথবা আরেকটা বলতে পারেন আই মাস্ট ফাইন্ড না বলে আমরা কি বলতে পারি, আই উইল ফাইন্ড, আই উইল ফাইন্ড শিওরলি অথবা ফর শিওর, আই উইল ফাইন্ড ফর শিওর, ফর শিওর, শিওরলি এরকম কিছু দেওয়া যায়। শিখবই শিখবো, এই তো দেখেন সাগর হোসাইন আগেই বলে দিয়েছেন শিখবই শিখবো, তার মানে শেখার ইংরেজি লার্ন, মূল ভার্ব দিয়ে শুরু করতে হবে, কারণ যখন ভার্বকে এমফাসাইজ করা হয় তখন ওই ভার্বটাকে বাক্যের শুরুতে নিয়ে আসা হয়, ইনভার্স করা হয়। এটা হলো গ্রামারের খাঁটি রুলস, হচ্ছে ইনভার্সন নামক একটা অধ্যায় আছে, সেই অধ্যায়ের ম্যাটার আর কি এটা। তো এখানে লিখতে হবে লার্ন হি মাস্ট, অথবা ঘুরিয়ে বলতে পারি আমরা হি উইল লার্ন, হি উইল লার্ন ডেফিনেটলি, হি উইল লার্ন ডেফিনেটলি মানে সে শিখবেই শিখবে বা নিশ্চিতভাবেই শিখবে, সে অবশ্যই শিখবে। তাহলে এটাকে আমরা লার্ন হি মাস্ট অথবা হি উইল লার্ন ডেফিনেটলি এভাবেও করতে পারি। সো ডেফিনেটলির জায়গায় আমরা অনেক কিছু ব্যবহার করা শিখছি, ইনডিড, শিওরলি, ডেফিনেটলি, তারপর সার্টেনলি এই শব্দটা দিতে পারেন নিশ্চিতভাবে, নো ম্যাটার হোয়াট। হ্যাঁ, নো ম্যাটার হোয়াটটা একটু বেশি স্মার্ট শোনায়। আচ্ছা, এই ছিল হচ্ছে আপনাদের এই কোনো ক্রিয়ার ক্ষেত্রে যখন যাবই যাব, খাবই খাবো, করবই করব, অর্থাৎ ক্রিয়ার সাথে এরকম অর্থ উচ্চারণ দিবে তখন আমরা এইভাবে সলিউশনগুলো করব। ঠিক আছে, এই ছিল আপনাদের সাথে এই প্রথম রুলসটা আলোচনা। আরও জানার জন্য অবশ্যই 9 কোড অফ ট্রান্সলেশন পড়তে পারেন। সাগর বলছেন 9 নম্বর ফাইন্ডের জায়গায় সার্চ ব্যবহার করতে পারবো না, অবশ্যই পারবেন, কোনো সমস্যা নাই। ওকে, এবার দেখব ফাইন্ড আই মাস্ট হলো না কেন, আই এর জায়গায় উই হলো না কেন। নাইম, আচ্ছা ওখানে কি আমরা ছিল? সরি, যদি আমরা থাকে তাহলে তো উই হবে, আমি খেয়াল করিনি হয়তো। ফাইন্ড আই মাস্ট, হ্যাঁ আমি অবশ্যই খুঁজবো, অর্থাৎ আমরা অবশ্যই খুঁজবো। সেক্ষেত্রে আমি যদি ভুল করে থাকি, যদি সাবজেক্ট কি ছিল, আমরা ছিল, তাহলে উই হবে। ওকে, ট্রান্সলেশন এবার দেখেন টিপসে আলোচনা করব। এই টিপসটা হচ্ছে ক্রিয়া প্লাস তে প্লাস যাচ্ছে বা যাচ্ছিল বোঝাতে আমরা বি গোয়িং টুর ব্যবহার করব। বি গোয়িং টু আমরা কিন্তু জানি বি মানে হলো বি ভার্ব, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার।
ট্রান্সলেশন টিপস অ্যান্ড প্র্যাকটিস কোর্সের এখন আলোচনা করব হচ্ছে ক্রিয়া প্লাস তে প্লাস যাচ্ছে বা যাচ্ছিল, অথবা বি এই ক্ষেত্রে আমরা ব্যবহার করব বি প্লাস গোয়িং টু প্লাস V1। এখন যদি বাক্যটা হয় যাচ্ছে তাহলে বি ভার্ব বলতে অ্যাম ইজ আর, আর যদি বাক্যটা হয় যাচ্ছিল তাহলে বি ভার্ব বলতে আমরা বুঝবো হচ্ছে ওয়াজ অথবা ওয়ার, ওয়াজ অথবা ওয়ার। আচ্ছা, সো আমরা এখন এখান থেকে আমরা দুইটা স্ট্রাকচার একটু ফলো করার চেষ্টা করি। স্ট্রাকচার লিখি, স্ট্রাকচার 1 সাবজেক্ট প্লাস am is are প্লাস গোয়িং টু প্লাস V1 যখন বোঝাবে কোনো কাজ করতে যাচ্ছে। 2 নাম্বার স্ট্রাকচার, যখন বোঝাবে কোনো কাজ করতে যাচ্ছিল তখন আমরা ব্যবহার করব ওয়াজ ওয়ার মানে পাস্ট টেন্স প্লাস গোয়িং টু প্লাস V1। এই দুইটা স্ট্রাকচারই যথেষ্ট, ক্লিয়ার? তার মানে বর্তমান কালে কোনো কাজ করতে যাচ্ছে am is are গোয়িং টু প্লাস V1, অতীতকালে কোনো কাজ করতে যাচ্ছিল ওয়াজ ওয়ার প্লাস গোয়িং টু প্লাস V1। জাস্ট এটুকু জানলেই হবে। এখন এ ধরনের প্রচুর সেন্টেন্স আছে, এই সেন্টেন্সগুলো আমরা একটু দেখার চেষ্টা করব। এই যে 1 এবং 2, সে একটি ব্যবসা শুরু করতে যাচ্ছে। আমরা একটু প্রথমে প্র্যাকটিস করে নেই, উদাহরণ দেখি, পরে প্র্যাকটিসে যাব। সে একটি ব্যবসা শুরু করতে যাচ্ছে। আচ্ছা, তাহলে আমাদের এই যে 9 কোডের যে আমরা SFNOC MPTR এই যে 9 কোড, এই 9 কোডের মধ্যে ফাইনাইট ভার্ব নিয়ে কথা বলতেছি। ফাইনাইট ভার্বের বিভিন্ন বিষয়গুলো নিয়ে আমরা সমাধান করতেছি এই সিরিয়ালে। তো এখানে সে একটি ব্যবসা শুরু করতে যাচ্ছে, এই যে মেন ভার্বটা হচ্ছে শুরু করতে যাচ্ছে। তো ফাইনাইট ভার্বের এই স্টাইলটা যখন পাবেন আপনি, তার তো একটা আলাদা ফাংশন আছে, স্টাইল আছে, সেটাই হচ্ছে এই যে বি গোয়িং টু। বি মানে am is are was are যে কোনো একটা, আর গোয়িং টু প্লাস V1, গোয়িং টু প্লাস V1। সে সাবজেক্ট হচ্ছে হি, আর শুরু করতে যাচ্ছে মানে প্রেজেন্ট টেন্স, আর হি এর সাথে am is are এর মধ্যে ব্যবহার হয় ইজ, তাই না? হি ইজ গোয়িং টু স্টার্ট এ বিজনেস, সে একটা ব্যবসা শুরু করতে যাচ্ছে। আমি আপনাদেরকে আরও উদাহরণ দেব, সো আগে একটু প্র্যাকটিসটা দেখে নিই কয়েকটা উদাহরণ। আগামীকাল থেকে ছুটি শুরু হতে যাচ্ছে। আগামীকাল থেকে, এটাও প্রেজেন্ট ধরতে হবে আপনাকে। ধরেন আগামীকাল লেখা আছে, এর মানে এই না যে এটাকে ফিউচার করে ব্যবহার করতে হবে। হ্যাঁ, ইজ গোয়িং টু কথাটার মানেই হলো এটা ভবিষ্যৎ সময়কালে কোনো নিশ্চিত কাজ ঘটবে, সেটাকে কন্টিনিউয়াস টেন্সেও করতে হয়। ধরেন আগামী মাসের 10 তারিখে ওই কোনো একটা ব্রিজ বা সেতু উদ্বোধন হবে, সো এটাকেও আপনাকে কন্টিনিউয়াস সিস্টেমে আসতে হবে, অর্থাৎ এই যে এই মডেলে আসতে হবে। বে থাকার কারণেও এটা ফিউচার হয় না, এটা কন্টিনিউয়াস দিয়ে ফিউচারকে সেন্স করা হয়, সেন্স নিয়ে আসে। তাহলে যে হলিডে ছুটি শুরু হতে যাচ্ছে, ইজ গোয়িং টু স্টার্ট শুরু হতে যাচ্ছে ফ্রম টুমোরো মানে আগামীকাল থেকে। হ্যাঁ, দেখেন এগুলো সব বিগত সালে আসছে কিন্তু, সো এগুলো আমরা পুনরায় অযাচিত নিয়ম পড়াচ্ছি না। তো এই যে শুরু হতে যাচ্ছে, হ্যাঁ, যতই আগামীকাল থাক তবু আমরা এখানে কি ব্যবহার করছি বলেন? ইজ। তার মানে হলিডে ইজ গোয়িং টু স্টার্ট ফ্রম টুমোরো, হলিডে ইজ গোয়িং টু স্টার্ট ফ্রম টুমোরো। ওকে, নেক্সট। আচ্ছা, দুইটা উদাহরণ দেখলেন, আমরা আর কয়েকটা উদাহরণ দেখি। হ্যাঁ, দেখেন 3 নাম্বার, আমি আগামীকাল একটি দুর্দান্ত উপস্থাপনা দিতে যাচ্ছি। দেখেন সেন্টেন্সগুলো কিভাবে আসতেছে, এগুলো আমাদের প্রতিনিয়ত লাগবে, প্রতিনিয়ত লাগে। দেখেন আমি আগামীকাল একটি দুর্দান্ত উপস্থাপনা দিতে যাচ্ছি, তার মানে আমি সাবজেক্ট আই, আর এই যে উপস্থাপনা দিতে যাচ্ছি তার মানে am going to deliver, উপস্থাপনা দিতে যাচ্ছি am going to deliver, এইটুকু am going to deliver, উপস্থাপনা দিতে যাচ্ছি। আচ্ছা, ও আচ্ছা সরি, এখানে হলো দিতে যাওয়াটাই হচ্ছে ডেলিভার, আর বাকিটুকু হলো অবজেক্ট। অ্যান এক্সেপশনাল প্রেজেন্টেশন, এই ডেলিভার মানে হচ্ছে প্রদান করা। হ্যাঁ, উপস্থাপনা প্রদান করতে যাচ্ছে, এখানে অতিরিক্ত একটা ভার্ব ডেলিভার কথাটা আনছি, মানে সে এখানে দিতে যাওয়াটাই হচ্ছে গোয়িং টু ডেলিভার। হ্যাঁ, গোয়িং টু ডেলিভার, বক্তব্য উপস্থাপনের ক্ষেত্রে ডেলিভারি হয়। হ্যাঁ, ইট ইজ গোয়িং টু স্টার্ট হলিডে ফ্রম টুমোরো, অবশ্যই হবে সাগর, কোনো সমস্যা নাই। আচ্ছা, তার মানে এখানে হচ্ছে অ্যান এক্সেপশনাল প্রেজেন্টেশন মানে হচ্ছে একটি দুর্দান্ত প্রেজেন্টেশন টুমোরো, আগামীকাল। আগামীকাল আছে তাও কিন্তু এখানে am going ব্যবহার করা হচ্ছে, মানে প্রেজেন্ট কন্টিনিউয়াসের সেন্সে আছে। আচ্ছা, 4 নাম্বারটা, সে একটি জটিল সমস্যার সমাধান করতে যাচ্ছে। হি সাবজেক্ট গেল, সমাধান করতে যাচ্ছে তার মানে হচ্ছে ইজ গোয়িং টু রিজলভ, ইজ গোয়িং টু রিজলভ, রিজলভ মানে সমাধান করতে যাচ্ছে। কি সমাধান করতে যাচ্ছে? অবজেক্টটা কি? অবজেক্ট হচ্ছে একটি জটিল সমস্যার সমাধান, এ কনভলিউটেড ইস্যুস। দেখেন এই সেন্টেন্সে মাত্র 3টা এলিমেন্টস আছে, একটা হলো সাবজেক্ট এলিমেন্টস, একটা হলো ফাইনাইট ভার্ব এলিমেন্টস, আর একটা হলো অবজেক্ট এলিমেন্টস।
দেখছেন তিনটা এলিমেন্টস, কিন্তু ফাইনাইট ভার্ব এলিমেন্টসটা কি স্টাইলে সাজানো হচ্ছে। ফাইনাইট ভার্ব শুধু খুঁজলেই হবে না, সেটা নানান স্টাইলগুলো কিন্তু আলাদা আলাদা করে আমাদের বিভিন্ন টিপসে আমরা অলরেডি আলোচনা করে আসতেছি। এরপর দেখেন তারা অবিলম্বে তাদের পরিকল্পনা সংশোধন করতে যাচ্ছে। এই যে কোনো কাজ তে যাচ্ছে, ক্রিয়ার সাথে তে প্লাস যাচ্ছে, হ্যাঁ, তার মানে সংশোধন করতে যাচ্ছে, ক্রিয়া প্লাস তে প্লাস যাচ্ছে, তারা সাবজেক্ট, অবিলম্বে এটা হলো অ্যাডভার্ব, হ্যাঁ, তাদের পরিকল্পনা এটা হলো অবজেক্ট, সাবজেক্ট দে, তারা সংশোধন করতে যাচ্ছে, দে আর গোয়িং টু অ্যামেন্ড, অ্যামেন্ড কথাটার মানে হলো সংশোধন করা, দে আর গোয়িং টু অ্যামেন্ড, সংশোধন করতে যাচ্ছে, তাদের পরিকল্পনা, দে আর স্ট্র্যাটেজি বা কৌশল বা দে আর প্ল্যানিং বলতে পারেন। ইমিডিয়েটলি কথাটার মানে হলো অবিলম্বে, ইমিডিয়েটলি, অবিলম্বের ইংলিশ কি, অবিলম্বে সেটা হচ্ছে যত দ্রুত সম্ভব, সেটাকেই বলা হয় ইমিডিয়েটলি, তাৎক্ষণিকভাবে, অবিলম্বে, এরকম ব্যবহার করা হয়। ওকে, এখন আমরা এই যে উদাহরণগুলো দেখলাম, এবার আমরা প্র্যাকটিসে যাব। এবার দেখবো আপনাদের কারিশমা। 6 এবং 7 নম্বর বলেন, 6 7, 6 নম্বর 7 নম্বর বলেন, কোশ্চেন নাম্বার 6 এবং 7, 6 7। হামিদুর বলছিলেন আগেরগুলো সলভ এ ক্রিটিক্যাল ইস্যুস। এইবার আপনাদের পালা। 6 নম্বরটা এখানে বলছে কি, আমরা একটি বিশদ গবেষণা চালাতে যাচ্ছি, আমরা একটি বিশদ গবেষণা চালাতে যাচ্ছি। তাহলে আমাদের এস এফ এনওসি ম্যানার প্লেস টাইম রিজন, ম্যানার প্লেস টাইম রিজন, এমপিটিআর। প্রথমে আমরা সাবজেক্ট খুঁজি, সাবজেক্ট কে আছে আমরা, আমরা বসিয়ে দিই সাবজেক্ট উই, ফাইনাইট ভার্বকে গবেষণা চালাতে যাচ্ছি। আচ্ছা, এখানে চালাতে যাচ্ছি এইটা ধরেন আমাদের সাবজেক্ট, এইটা হলো আমাদের ফাইনাইট ভার্ব, চালাতে যাচ্ছি এটা হলো আমাদের ফাইনাইট ভার্ব। তাহলে হচ্ছে উই আর গোয়িং টু কন্ডাক্ট, উই আর গোয়িং টু কন্ডাক্ট মানে আমরা পরিচালনা করতে যাচ্ছি বা চালাতে যাচ্ছি একটি বিশদ গবেষণা, এটা হলো অবজেক্ট, এটা কি অবজেক্ট। এই যে সাবজেক্ট পাইছি, ফাইনাইট ভার্ব পাইছি, নন ফাইনাইট নাই, শুধু অবজেক্ট আছে, তিনটা এলিমেন্টস আছে। একটি বিশদ গবেষণা, অ্যান এক্সটেন্সিভ রিসার্চ, অ্যান এক্সটেন্সিভ রিসার্চ, অ্যান এক্সটেন্সিভ রিসার্চ। দেখছেন আমার সেন্টেন্সটা কিন্তু কঠিন না, জাস্ট কিছু শব্দের সমন্বয় করতে পারলেই হলো। পরেরটা, তুমি কি আগামী সপ্তাহে গুরুত্বপূর্ণ পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছ? তার মানে এটা ইন্টারোগেটিভ ফরম্যাট আছে, জাস্ট ইন্টারোগেটিভ ফরম্যাট হলে কিছুই না, এই অক্সিলারি ভার্বটা বাক্যের শুরুতে আসে, আর কিছুই না। তুমি কি তার মানে হচ্ছে ইউ আর এর জায়গায় হবে আর ইউ, আর ইউ গোয়িং টু, তুমি কি যাচ্ছ অংশগ্রহণ করতে, তার মানে হচ্ছে আর ইউ গোয়িং টু পার্টিসিপেট, পার্টিসিপেট। হ্যাঁ লিখতে থাকেন আপনারা, পারতেছেন তো নাকি? হামিদুর রহমান, আর ইউ গোয়িং টু পার্টিসিপেট, তুমি কি পার্টিসিপেট করতে যাচ্ছ বা অংশগ্রহণ করতে যাচ্ছ আগামী সপ্তাহে, এটা হলো অ্যাডভার্ব অফ টাইম, এই যে টাইম। গুরুত্বপূর্ণ পরীক্ষায়, কোথায়, এটা হলো অ্যাডভার্ব অফ প্লেস বলতে পারেন, পরীক্ষায়, হ্যাঁ। আচ্ছা, তার মানে হচ্ছে আর ইউ গোয়িং টু পার্টিসিপেট অ্যান ইম্পর্টেন্ট এক্সামিনেশন, অ্যান ইম্পর্টেন্ট এক্সাম বা এক্সামিনেশন আগামী সপ্তাহে, নেক্সট উইক। নেক্সট উইক, ওকে। দেখেন এইভাবে করলেও কিন্তু আমাদের কোশ্চেনটা হবে, উত্তরটা হয়ে যাবে। তার মানে হচ্ছে এখানে গুরুত্বপূর্ণ পরীক্ষা আপনি ইম্পর্টেন্ট না দিয়ে আপনি ক্রুশিয়ালও দিতে পারেন, স্পেশালও দিতে পারেন, কোনো সমস্যা নেই, যে কোনো একটা দিলেই হবে। আর ইউ গোয়িং টু অ্যাটেন্ড অ্যান ইম্পর্টেন্ট এক্সাম, আর ইউ গোয়িং টু একজন বলছেন অ্যাটেন্ড, কোনো সমস্যা নাই, দিতে পারেন। আপনারা যত লিখে নেবেন দেখবেন আপনাদের মধ্যে থেকে 5 জন 5টা লিখলে, আমি সেটা একবার বলে দিলে আপনার কিন্তু নিজের একটা পারফরমেন্স বা নিজের একটা কি হবে, মানে নিজের মধ্যে একটা বিশ্বাস গ্রো করবে। ইম্পর্টেন্ট এক্সাম নেক্সট উইক, ওকে ঠিক আছে, সব ঠিক আছে। নেক্সট, তারপরে এগুলো করেন।
8 এবং 9, 8 নাম্বার এবং 9 নাম্বার দেখেন আমিরুল। 8 নম্বর বলছে তিনি খুব শীঘ্রই একটি সম্মানজনক পুরস্কার পেতে যাচ্ছেন। তিনি খুব শীঘ্রই একটি সম্মানজনক পুরস্কার পেতে যাচ্ছেন, তাহলে তিনি হচ্ছে হি। এটা সাবজেক্ট আমাদের এস এফ, সাবজেক্ট, ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব, অবজেক্ট, কমপ্লিমেন্ট, ম্যানার, প্লেস, টাইম, রিজন। এই যে 9টা কোড, এই 9টা কোডই পৃথিবীর সকল বাক্যের ট্রান্সলেশন করবে। এটা এক্সপার্টের একটা দুর্দান্ত আবিষ্কার। তিনি খুব শীঘ্রই একটি সম্মানজনক পুরস্কার পেতে যাচ্ছেন। হি পুরস্কার পেতে যাচ্ছেন, হি ইজ গোয়িং টু গেট, তাই না? এখানে পুরস্কার পেতে যাওয়া আসলে গেট দেওয়াটা ঠিক না, এখানে দিতে হবে আসলে রিসিভ। হি ইজ গোয়িং টু রিসিভ একটি সম্মানজনক পুরস্কার, এটা হলো অবজেক্ট। খুব শীঘ্রই, এটা হলো অ্যাডভার্ব অফ ম্যানার, এটা হলো অবজেক্ট, আর এটা হলো ফাইনাইট ভার্ব ছিল। এখন আমরা এখানে কি করব? হি ইজ গোয়িং টু রিসিভ একটি সম্মানজনক পুরস্কার, হি ইজ গোয়িং টু রিসিভ অ্যান অ্যাওয়ার্ড, সম্মানজনক কি? প্রেস্টিজিয়াস। হি ইজ গোয়িং টু রিসিভ প্রেস্টিজিয়াস, PRESTIGIOUS, প্রেস্টিজিয়াস অ্যাওয়ার্ড। আচ্ছা, খুব শীঘ্রই তার মানে হলো রিসেন্টলি, অথবা এখানে আপনি ভেরি কথাটা বসাতে পারেন, ভেরি রিসেন্টলি, ভেরি সুন, যে কোনো একটা দিতে পারেন। ভেরি সুন অথবা ভেরি রিসেন্টলি, যে কোনো একটা দেওয়া যাবে। নেক্সট, বিজ্ঞানীরা পরিবেশের উপর দীর্ঘমেয়াদী প্রভাব নিয়ে গবেষণা করতে যাচ্ছে। ওয়াও, বিজ্ঞানীরা সাবজেক্ট, সায়েন্টিস্ট। দেখেন সাবজেক্ট ফাইনাইট ভার্ব দিয়ে শুরু, এটা তো সবাই বুঝবেন, আর বাকিগুলো এনওসি, এমপিটিআর, এটা কোড মুখস্থ করার কিছু নাই। সায়েন্টিস্ট গবেষণা করতে যাচ্ছে, আর গোয়িং টু, সায়েন্টিস্ট আর গোয়িং টু গবেষণা করতে যাচ্ছে, গোয়িং টু রিসার্চ। কি নিয়ে? প্রভাব নিয়ে, পরিবেশের উপর প্রভাব নিয়ে, দীর্ঘমেয়াদী প্রভাব নিয়ে। সায়েন্টিস্ট আর গোয়িং টু রিসার্চ, অথবা ইনভেস্টিগেটও দিতে পারেন। দীর্ঘমেয়াদী প্রভাব নিয়ে রিসার্চ অথবা ইনভেস্টিগেট আমরা ব্যবহার করতে পারি। লিখতেছেন তো আপনারা, দেখি কে লিখে কত দূর আগাতে পারেন। সায়েন্টিস্ট আর গোয়িং টু রিসার্চ অথবা গোয়িং টু ইনভেস্ট এ লং টার্ম ইম্প্যাক্ট, দীর্ঘমেয়াদী প্রভাব, এ লং টার্ম ইম্প্যাক্ট মানে দীর্ঘমেয়াদী প্রভাব নিয়ে, অন এনভায়রনমেন্ট, পরিবেশের উপর, অন এনভায়রনমেন্ট, ঠিক আছে? দেখেন তাহলে 9 নাম্বারটা কি? বিজ্ঞানীরা পরিবেশের উপর দীর্ঘমেয়াদী প্রভাব নিয়ে গবেষণা করতে যাচ্ছে। সায়েন্টিস্ট আর গোয়িং টু রিসার্চ, তার মানে মূলত আমরা শিখতেছি হচ্ছে এই ফাংশনটুকু, যে ফাইনাইট ভার্বে যদি কখনো কোনো কাজ করতে যাচ্ছে, কোনো কাজ করতে যাচ্ছিল, এরকমটা বোঝায়, তখন সেগুলো আমরা অ্যামিজ আর ওয়াজ এর সাথে ভার্ব প্লাস আইএনজি প্লাস V1 দ্বারা করতে পারি। ওকে, এই ছিল আপনাদের জন্য রাখা উদাহরণসমূহ। তাহলে আমরা শিখলাম হচ্ছে কোনো কাজ করতে যাচ্ছিল এরকম বোঝাতে কি ব্যবহার করব। আরও 2টা উদাহরণ আছে, করবেন কিনা বলেন, তাহলে চালা দিচ্ছি, সহজে দ্রুত করে দিচ্ছি। বলছে আমি আগামী মাসে একটি চমৎকার প্রকল্প চালু করতে যাচ্ছি, তার মানে এটা কি হবে? আই অ্যাম গোয়িং টু, এবার ফার্স্ট সলভ করেন। ফার্স্ট, আই অ্যাম গোয়িং টু, চালু করতে যাচ্ছে, আই এম গোয়িং টু ওপেন এ চমৎকার প্রকল্প, মানে হচ্ছে অ্যান এক্সেলেন্ট প্রজেক্ট নেক্সট মান্থ। মুখে মুখে করেন, এবার লিখতে হবে না, তাড়াতাড়ি মুখে মুখে করেন। 11 নাম্বার, তারা একটি অত্যাধুনিক প্রযুক্তি উদ্ভাবন করতে যাচ্ছে, দে আর গোয়িং টু তো লাগবেই,
প্রযুক্তি, দে আর গোয়িং টু উদ্ভাবন করা, তার মানে উদ্ভাবন করা ইংলিশ কি? দে আর গোয়িং টু উদ্ভাবন করা আমরা কি বলতে পারি? ইনোভেট, অথবা ডিসকভার না, এখানে ইনোভেটই দিতে হবে, ইনোভেট। দে আর গোয়িং টু ইনোভেট, তারা একটি উদ্ভাবন করতে যাচ্ছে একটি অত্যাধুনিক প্রযুক্তি। অত্যাধুনিক প্রযুক্তি, তার মানে হচ্ছে অ্যান এক্সট্রা কেয়ার না, এখানে একটা কি শব্দ ব্যবহার করতে হবে? এ কাটিং এজ টেকনোলজি। হ্যাঁ, এ কাটিং এজ টেকনোলজি, মানে একটি অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করতে, প্রযুক্তি উদ্ভাবন করতে যাচ্ছে। তাহলে এই সেন্টেন্সে আমাদের এলিমেন্টস কয়টা? এটা হলো সাবজেক্ট 9 কোডের একটা কোড, এটা হলো অবজেক্ট দুইটা কোড, আর উদ্ভাবন করতে যাচ্ছে এটা একটা কোড। এই হলো 3টা কোড। তো 3টা কোড আমরা কিভাবে সাজাই? আমাদের যে সিস্টেম সেভাবেই সাজাই, এস এফ এন ও সি। এখানে সাবজেক্ট ফাইনাইট ভার্ব শুরুতে চলে গেল, বাকি থাকলো এনওসির এই যে অবজেক্ট, সিরিয়ালে বসাই দিলেই বাক্যটা হয়ে গেল। সো আমাদের এই যে 9 কোডের বিশেষ বিশ্লেষণ বা আলোচনা, এইগুলো যদি আপনার জানা থাকে, ইনশাল্লাহ আপনি জীবনে কোনো ট্রান্সলেশনে কোথায়ও ভুল হবে না। সো পুরো ক্লাসটা দেখার জন্য অনেক ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার। আর এই ক্লাসগুলো যদি একেবারে বইয়ের মধ্যে পেতে চান, তাহলে আমাদের সাথে আছে 9 কোড অফ ট্রান্সলেশন, এই বইটা আপনারা সংগ্রহ রাখতে পারেন। আসসালামু আলাইকুম।